যেই বৈষম্য পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সাথে ছিল, যেমন চাউলের দাম পূর্ব পাকিস্তানে 2.5 টাকা হলে পশ্চিম পাকিস্তান 5 টাকা হলে পশ্চিম পাকিস্তানে 2.5 টাকা, ডালের দাম ছিল 2 টাকা পশ্চিম পাকিস্তানে, আবার পূর্ব পাকিস্তানে 4 টাকা। এই যে বৈষম্য থেকে কিন্তু আমরা বের হতে পারি না। কিন্তু এখন ক্ষমতা ইউনূস সরকার, আমি মনে করি ক্ষমতা এখন সকল রাজনৈতিক দল সহ ইউনূস সরকার। মোহাম্মদ হেলাল উদ্দিন রোমান ভাই যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অগ্রাধিকারের কথা বলেছেন, আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণেও তিনি বলেছেন যে বিশেষ করে কাস্টডি দিতে আমরা দেখেছি আদালত পাড়ায় বিভিন্ন সময়ে যে আসামিদের উপর যে হামলা হয়েছে সে কথা তিনি উল্লেখ করেছেন যে আত্মত্যাগ সেটি অনেকটা ম্লান করে দেবে এ ধরনের ঘটনা যদি বারবার ঘটে। আপনি দেখছেন আজও একজন সাবেক মন্ত্রী হাসানুল্লাহ কিনু তার উপরও হামলা হয়েছে, বা আমরা এর আগে বিচারপতি মানিকের কথা দেখলাম, দীপুমণির কথা দেখেছি। মানে এই যে অবস্থা, সেখান থেকে উত্তরণের অগ্রাধিকারের কথা বলেছেন তিনি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অগ্রাধিকারটা। আরেকটি আর্থিক খাতের সংস্কার, যে ফাঁক ফোকর বন্ধ করা, যে যেখান থেকে হয়তো আমরা বিশেষ করে সামনের দিনগুলোতে আরও চ্যালেঞ্জিং থাকবে, সেখানে আসলে যে সংস্কার প্রস্তাব তার জন্য আসলে কতটা সময় প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। যেটা জনগণ যেটা পছন্দ করে না, সেটা যদি কেউ একটা গোত্র করে, তাহলে সেই গোত্র কিন্তু জনগণের ক্ষোভ এবং ঘৃণার পাত্র হয়ে যায়। যেটা গত সরকারগুলো করেছে, গত সরকার করেছে, যারা 17 বছর এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। আজকে যেগুলো হচ্ছে, একটি কথা বলি, মানুষের মনের ক্ষোভ এবং ঘৃণা, আমি কোথায় যেন পড়েছিলাম, এটা সাংঘাতিক রকমের মরণাস্ত্র। এগুলো কিন্তু খুব ঘৃণার থেকে হচ্ছে, যদি আমরা এগুলো এক্সপেক্ট করি না। কারণ প্রতিহিংসার থেকে আমরা যদি বের হতে পারি, ভালো কিছু আসে না, আমরা ভালো কিছু আশা করতে পারি। যদি বের হতে না পারি, তাহলে কিন্তু ভালো কিছু আমরা তৈরি করতে পারবো না। যেমন পাকিস্তান, গোত্রীয় দ্বন্দ্বে কিন্তু পাকিস্তান এবং ভারত একই সাথে স্বাধীন হয়েছে। সেই পাকিস্তান এত পিছিয়ে আছে কেন? গোত্রীয় দ্বন্দ্বের কারণে। কিন্তু ভারত কিন্তু এগিয়ে গিয়েছে। আবার আমরা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে কিন্তু পারছি না। যেই বৈষম্য পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সাথে ছিল, যেমন চাউলের দাম পূর্ব পাকিস্তানে 2.5 টাকা হলে পশ্চিম পাকিস্তান 5 টাকা হলে পশ্চিম পাকিস্তানে 2.5 টাকা, ডালের দাম ছিল 2 টাকা পশ্চিম পাকিস্তানে, আবার পূর্ব পাকিস্তানে 4 টাকা। এই যে বৈষম্য থেকে কিন্তু আমরা বের হতে পারি না। কিন্তু এখন আমরা এই যে রাজনৈতিক বিষয়গুলো, আমি এটা অনেকবার বলেছি আপনার এখানে, যে সকল রাজনৈতিক দলগুলোকে প্রতিহিংসা থেকে বের হতে হবে। প্রতিহিংসার রাজনীতি কিন্তু ভালো কিছু দেয় না, এবং প্রতিশোধ কিন্তু সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। প্রতিশোধ সমাজে ভালো কিছু দেয় না। ওরা করেছে, আমি করব, তাহলে ওর মধ্যে আর আমার মধ্যে তফাৎ থাকলো কোথায়? তাহলে আওয়ামী লীগের সাথে যেই সরকারকে এই ইয়াং জেনারেশন বা ছাত্র সমাজ আন্দোলন করে বা ছাত্র জনতারা আন্দোলন করে পতন ঘটিয়েছে, তারা যা করেছে, আমি যদি একই কাজ করি, বিএনপি যদি একই কাজ করে, জাতীয় পার্টি যদি একই কাজ করে, জামাত যদি একই কাজ করে, তাহলে ওদের সাথে আমাদের তফাৎ থাকলো কি? নতুন চেয়ারে কেউ বসলে, একটি নবনিযুক্ত হয়ে নতুন চেয়ারে কেউ বসলে তাকে ডিফারেন্ট কিছু করতে হয়। গতানুগতিক যদি কিছু করে, তাহলে একই ধারাবাহিকতা। এই ধরনের একটি বক্তব্য জামাত ইসলামের আমির সাহেবও দিয়েছেন। তিনি বলেছেন যে 80% দখল হয়ে গেছে। আচ্ছা, আমি একটু চেয়ারে আসে তো ডক্টর ইউনূস সরকার, তাহলে এই দায়িত্ব বিএনপি জামাত এরা নিবে কেন? না, বন্ধন রাজনীতি যারা সরকারে আছে, সরকার তো আমরা নেই, তো তাহলে দায়িত্ব তাদেরই দিতে হবে। আমি সেটা বলছি। কোর্টে যেটা হচ্ছে, এটা কিন্তু আমরা কখনো দেখি নাই এরকম। হ্যাঁ, শাখা চৌধুরী একসময় বলছিল যে আমাকে ব্লেড দিয়ে এঁকে ফেলছে, এই বললো যে ওই ক্যান্টনমেন্ট থানায় ঢুকে। হ্যাঁ, উনি খুব আফসোসের সাথে বলেছে। আমার কাছে কিন্তু, আমাদের কাছে ভালো লাগেনি। কিন্তু সবার বিচার পাওয়ার অধিকার আছে। এখন অনেকে ক্ষমতাচ্যুত আছে, আমরা তো সারা জীবন এখানে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধেই কথা বলেছি। হ্যাঁ, এখন আবার যখন সাদেক হোসেন খোকার এখন কোর্টে উঠানো, এটার পিছন থেকে বাড়ি মারা হয়েছিল, এবং খোকা ভাইকে আমি দেখি যে সায়দাবাদ, এই যে ওনার রক্ত সারা শরীর ভেসে গিয়েছে। এগুলি কিন্তু আমরা কেউ এক্সপেক্ট করি না, এগুলি সমর্থনযোগ্য না কারোর ব্যাপারেই করি না। এই যে আজকে হেলাল ভাই এখানে আসছে, আজকে চেহারা সুন্দর লাগতেছে, কিন্তু এর আগে 2-3 বার যে টকশো করেছি ওনার সাথে, কি মর্মান্তিক অবস্থায় ছিল, আমরা এগুলি রিয়েলাইজ করি।
আমরা কিন্তু সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা 2001 সালে এরশাদ সাহেব তখন জেলে, রোশন এরশাদ যখন 4 দলীয় জোট থেকে বের হয়ে যায়, আমরা কিন্তু রোশন এরশাদের পক্ষ নেই নাই, আমরা কিন্তু 4 দলীয় জোটেই ছিলাম। আমরা 6 বছর বিএনপি সহ 4 দলীয় জোটে ছিলাম। তো আমরা সেইগুলিও কিন্তু এনজয় করেছি, কিন্তু মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, সেগুলি এনজয় করেছে। কিন্তু গত 16 বছর 17 বছর বিএনপি জামাত বা বিরোধী পক্ষকে এমনভাবে দমন করেছে যে ওনারা মাথা তুলে দাঁড়াতে অনেক কষ্ট হয়েছে, ওনারা বুক চিতিয়ে দিয়েছে, সরেনি, কিন্তু ওই দল কিন্তু ছাড়েনি, আসছে কিন্তু টকশোতে অনেক বাধা বিপত্তির পরেও। তো আমরা কিন্তু এরকমভাবে ওই আপনি যেটা ইয়াং জেনারেশন রাজনীতির কথা বলছিলেন, যে ইয়াং জেনারেশন যদি ঠিকভাবে দেশকে, ভাই একটি কথা বলেছে আমি আবার ভুলে যাব, যে ভোকেশনাল ইনস্টিটিউট হুসাইন মাহমুদ এরশাদে যুব মন্ত্রণালয়ের অধীনে যুব প্রশিক্ষণ কেন্দ্র যেটা, এটা কিন্তু উনি প্রতি জেলায় জেলায় করেছিলেন তখন, এবং উনি ক্ষমতা থাকাকালীন 43,000 যুবককে ট্রেনিং প্রাপ্ত করে কিন্তু চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। এটা কিন্তু এরকম একটি পদ্ধতি যে আপনি 3 মাস বা 4 মাস একটা ট্রেনিং দেওয়া হবেন, ট্রেনিং দেওয়ার পরে আপনি যখন ট্রেনিং দেবেন তখন তাকে ডেইলি 100 টাকা করে দেওয়া হবে। এবং সরকারি প্রজেক্টগুলোতে অনেকগুলো সরকারি প্রজেক্ট থাকে, কিন্তু ওখানে আপনি তাকে চাকরি দিয়ে দেবেন ওখান থেকে সার্টিফিকেট অনুযায়ী, তাহলে সে পার ডে 200 টাকা করে পাবে। এটা কিন্তু খুবই ভালো উদ্যোগ। বাইরা কিন্তু যখন মেলায় যায়, যুবকদের একটা মেলা হয়, স্কিল ডেভেলপ যাদের হচ্ছে, যারা ট্রেনিং প্রাপ্ত হয় তাদের একটা মেলা হয়, বাইরা কিন্তু গিয়ে কোনো স্কিল ডেভেলপ যুবক পাওয়া যায় না, কিন্তু ট্রেনিং প্রাপ্ত যুবক খুব একটা পাওয়া যায় না, কিন্তু তারা ট্রেনিং দিয়ে পরে আর প্র্যাকটিস করে না। 70% আনস্কিল লোক ওখানে বাইরে ওই মেলায় যায়। তো আমার কথা হচ্ছে যে আপনি যদি দেশকে এগিয়ে নিতে চান, ইউথ আর দ্য ফিউচার লিডার্স, প্ল্যানার্স অ্যান্ড ডিসিশন মেকার্স অফ আওয়ার নেশন। আমার দেশের যুব সমাজে কিন্তু দেশের বড় সম্পদ, প্রত্যেকটি দেশের যুব সমাজে কিন্তু ওই দেশের সবচেয়ে বড় সম্পদ। এবং বাংলাদেশের যুবকরা যুবকরা যে সৎ এবং নিষ্ঠাবান, এটা সারা বিশ্বে প্রমাণিত। তারা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশে, তারাই সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠাচ্ছে। তাদের সুযোগ সুবিধা কিন্তু আমরা সেরকম দিতে পারি না। ভাই যেটা বলেছে যে ক্ষমতা ইউনূস সরকার, আমি মনে করি ক্ষমতা এখন সকল রাজনৈতিক দল সহ ইউনূস সরকার। আমরা যদি ওনাকে সহযোগিতা করি, আমার বিশ্বাস, ভাই আরেকটা কথা বলেছেন যে উনি ইন্টারন্যাশনাল ব্যক্তি, ওনাকে বিশ্বের সকল জায়গায় চেনে। আমি বিশ্বাস করি এই বন্যা কিচ্ছু না, হাত যেখানে পাতবে সেখানেই নিয়ে আসবে, হাত যেখানে পাতবে তারাই সবাই দিবে ওনাকে, কারণ সবাই ওনাকে পছন্দ করেন, সবাই ওনাকে, বাংলাদেশে অন্য কাউকে চিনুক আর না জানুক, কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে সারা বিশ্বে ছোট ছাত্রছাত্রী থেকে সবাই চেনে। রাজনৈতিক সংস্কারই সবচেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত কিনা? সংস্কার তো সকল জায়গায় উচিত, সবাই নতুনত্বে বিশ্বাসী, প্রত্যেকের স্বপ্ন থাকবে, যেটাই বললেন যে সবকিছু যদি করার পরে সেটি রাজনীতি আসে, সেটা বললাম যে সবার স্বপ্ন থাকবে, স্বপ্ন দেখবে, স্বপ্ন পূরণেও যেন বাধা না থাকে। সবাই আমরা এরকম একটি বাংলাদেশ চাই। পৃথিবীতে সবাই জয়ী হবে এরকম কোনো কথা নেই, তাহলে তো পৃথিবীতে ভারসাম্যতা থাকবে না, ভারসাম্যতা থাকতে হবে। তারা স্বপ্ন দেখতে পারে, কতটা এগিয়ে যেতে পারবে এটা সবারই সহযোগিতা দরকার। ভাই আনসার বিদ্রোহের যে কথাটা বলেছে না, 1994 সালে ডিসেম্বরে কিন্তু আনসার বিদ্রোহ হয়েছে, সেটাও কিন্তু বিএনপি দমন করেছে। 3 দিন হয়েছে, 2 জন নিহত হয়েছেন, 2500-এর মতো লোককে গ্রেপ্তার করা হয়েছিল। তো এই কারণে বললাম যে এগুলি আজকে রিক্সাওয়ালার থেকে শুরু করে কেউ কিন্তু বাকি নেই আন্দোলন, দাবি নিয়ে আসছে, দাবির শহর হয়ে গেছে ঢাকা, ঘেরাও করছে। ওনার কিন্তু একটা ভালো ফ্লেভার আছে সারা বিশ্বে, আমি যেটা বললাম, এখন সারা বিশ্বে কিন্তু এখন ওনার ফ্লেভার নষ্ট হচ্ছে না, দেশের ফ্লেভার নষ্ট হচ্ছে, এটা কিন্তু চিন্তা করা উচিত, এটা আমাদের সবাইকে চিন্তা করতে হবে। এবং আমি মনে করি ডক্টর ইউনূস, আবারও বলি যে উনি একা না, আমরা সবাই যদি সার্বিক সহযোগিতা করি এরকম একজন মানুষকে সামনে নিয়ে আমরা এগোতে পারবো। আর আপনি যেটা বলছেন যে ইয়াংদের রাজনীতি, সেনাবাহিনী, আমি আমার জীবনেই প্রথম দেখলাম যে সেনাবাহিনী একজন রাজনীতিবিদ না হোক, সে আন্দোলনকারী নাহিদকে কাঁধে নিয়েছে। আমার জীবনে আমি এটা প্রথম দেখলাম। সুতরাং ইয়াংরা কতটুকু জনগণ বা প্রশাসনের মাধ্যমে গ্রহণযোগ্যতা পেয়ে গেছে, এটা কিন্তু একটি বড় প্রমাণ। সেনাবাহিনী বাংলাদেশে কোনো রাজনীতিবিদ বা কোনো আন্দোলনকারীকে কাঁধে নিয়েছে পজিটিভলি, এটা আমি প্রথম দেখলাম।
তো যার কারণে আমি আশাবাদী, সবকিছু নিয়েই আমি আশাবাদী। তারাও তবে আলোচনা আগামী শেষ সরকারকে করতে সার্বিক চাই, সহযোগিতা হাতে করবে সময় নেই এবং একেবারেই। আমরা এগিয়ে যাব আপনাকে এবং দুর্নীতি দুঃশাসন অসংখ্য এদেশে আর থাকবে ধন্যবাদ না। আজিজুল আমরা বারী হেলাল পজিটিভলি এবং সব জায়গায় থাকবো, খন্দকার প্রতিহিংসার রুহুল আমিন রাজনীতি থেকে CIP আমরা যেন বের হতে আপনাদেরকে পারি, আমরা সবাই মিলে। অসংখ্য ধন্যবাদ।